যে ভারত নিশ্চিতভাবে পাকিস্তানের মতো একটা টেরর দেশের কাছ থেকে দেশের জন্য নিশ্চিতভাবে অসুরক্ষিত, কিন্তু তার থেকেও বড় অসুরক্ষিত আমরা আমাদের দেশের কিছু নাগরিকদের জন্য। তার কারণ পাকিস্তানের পেহেলগামে এই ঘটনা ঘটতে পারতো না যদি আমাদের দেশের পাকিস্তানি নাগরিকরা তারা যদি প্রত্যক্ষভাবে পাকিস্তানের এই টেররিস্টদের সাপোর্ট না করতেন, তাহলে কোনোভাবেই এই ঘটনা ঘটতে পারতো না। অর্থাৎ তাই ফুল ফ্লেজ যুদ্ধ যারা চাইছেন, আপনাদের মধ্যে অনেকেই ভাবছেন এটা ওয়েব সিরিজ নয়, যারা ভাববেন যে আমার ভাই, আমি, আমার দাদা রক্ত দিতে প্রস্তুত, শুধুমাত্র তারাই কিন্তু যুদ্ধ চাইবেন। দয়া করে আমার এই বক্তব্যটা আপনারা কান খুলে শুনে রাখুন। পাকিস্তান এই মুহূর্তে গর্ভবতী। আপনারা কি জানেন, খবরটা পেয়েছেন যে পাকিস্তান এই মুহূর্তে গর্ভবতী, যে কোনো সময় সন্তান প্রসব করতে পারে পাকিস্তান। আপনারা প্রত্যেকেই খবর পেয়ে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতকালের একটা বিরাট বড় বক্তব্য। তিনি পরিষ্কারভাবে ভারতের সেনাবাহিনীর 3 দপ্তরের সঙ্গে মিটিং এর পর নৌবাহিনী, স্থলবাহিনী এবং বিমান বাহিনীর যারা প্রধানেরা রয়েছেন তাদের সঙ্গে ভারতের এনএসএ অজিত ডোভাল, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, গৃহমন্ত্রী অমিত শাহ এবং আমাদের সেনা প্রধানের সঙ্গে একটা মিটিং এর পর পরিষ্কারভাবে খোলা হাত দিয়ে দিয়েছে ভারতের সেনাবাহিনীকে। এই খবর আপনারা পেয়ে গিয়েছেন। প্রধানমন্ত্রী দ্ব্যর্থ ভাষায় বলে দিয়েছেন যে যেখানে আপনারা বুঝবেন, যখন আপনারা বুঝবেন, যেভাবে আপনারা বুঝবেন, ঠিক সেই জায়গাতে আপনারা আঘাত করুন। অর্থাৎ একেবারেই খোলা ছাড় দিয়ে দিয়েছে। এবং যখন ভারত এর আগেও অতীতে যখন সেনাবাহিনীদের একেবারেই খোলা ছাড় দিয়ে দিয়েছিল, সেটা কোনো সার্জিক্যাল স্ট্রাইকের জন্য নয়, সেটা মোটামুটি একটা যুদ্ধেরই পরিণামের দিকে এগোনোরই ম্যাক্সিমাম সম্ভাবনা। কিন্তু আপনাদের সামনে আমি আজকে পর্ব শুরু করার আগে আজকে যে প্রার্থনা করব আপনাদের সকলের কাছে, যে দেখুন, এটাকে কেউ ভিডিও গেম হিসাবে দেখবেন না। যারা পর্বটি শুনছেন, যারা টিভির পর্দায় চোখ রেখেছেন, যারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গা থেকে দেখছেন ভারতের সেনাবাহিনীর কুচকাওয়াজ, আর হয়তো কয়েক ঘন্টার মধ্যেই আপনারা বাস্তবের জমিতে ভারতের সেনাবাহিনীকে জীবন পণ করে যুদ্ধ করতে দেখবেন। কিন্তু সেখানে আপনারা দয়া করে কেউ এই ঘটনাকে ভিডিও গেম হিসাবে দেখে বাড়িতে বসে এনজয় করবেন না। আপনারা ঠিক ততটাই ব্যথিত হন যতটা আপনারা ভাবতে পারেন যে আপনার সন্তান, আপনার ভাই, আপনার দাদা ঠিক ওই যুদ্ধক্ষেত্রে রয়েছে, যারা আমাদের চিরশত্রু পাকিস্তানকে সবক শেখানোর জন্য আমার আপনার রাতের ঘুমকে খুব ভালো করে নিশ্চিত করার জন্য তারা যুদ্ধে প্রস্তুত। আজকেও যে ভারতের এই খবর যখন আপনাদের সামনে করছি, যখন আমাদের সেই সমস্ত ভাই, দাদা, বীর যোদ্ধারা যাদের জন্য স্যালুট এবং গর্বে বুক ফুলে যায়, তারা এখনো পর্যন্ত নিজেদের প্রস্তুত রাখছে ভয়কে মনের মধ্যে জায়গা না দিয়ে। কিন্তু যুদ্ধের পরিণাম তারা জানেন, যুদ্ধে গেলে কি হয় সকলেই আমরা জানি। তাই দয়া করে কেউ ভিডিও গেম হিসাবে এটিকে না দেখে আপনারা সমানভাবে সজাগ থাকবেন, আপনারা সমানভাবে সতর্ক থাকবেন, যেমনটা ঠিক আমাদের সেনারা পাকিস্তানের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মুহূর্তে তারা থাকবে, তাদের সমর্থন করবেন আর বলবেন ভারত মাতা কি জয়, জয় হিন্দ। যদি কখনো সুযোগ আসে দেশের কাজে ঝাঁপিয়ে পড়তে, যদি ফুল ফ্লেজড যদি যুদ্ধ হয়, তাহলে মনে রাখবেন রাশিয়ার মতোই শুধু মিলিটারি দিয়ে হবে না, সেখানে প্রত্যেকটি ভারতের কন্ট্রিবিউশন দরকার। সেইভাবে মানসিক প্রস্তুতি যারা রাখবেন তারাই এই যুদ্ধের জন্য তারাই এই যুদ্ধকে সমর্থন করবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্যতম গুরুত্বপূর্ণ খবর। যে ভিডিওটা আপনাদের সামনে আমি দেখাবো, গতকাল ভারতের প্রধানমন্ত্রী নৌবাহিনী, জলবাহিনী এবং বিমান বাহিনীর 3 প্রধান এবং ভারতের সেনা প্রধান, তার সঙ্গে এনএসএ অজিত ডোভালের যে বৈঠক হয়ে গিয়েছে, যে ভিডিওটা আপনারা এই মুহূর্তে আমাদের পর্দায় কিছুটা ছোট আকারে দেখতে পাচ্ছেন, এটা শুধুমাত্র এই পাকিস্তানিদের ভয় ধরানোর জন্য নয়, ভারতের মধ্যে যারা রয়েছেন, যারা পাকিস্তান জিন্দাবাদ বলছেন, তাদেরও ভয় ধরানোর জন্য যথেষ্ট।
অসাধারণ এক চিত্র। এই মুহূর্তের জন্য আমরা প্রস্তুত ছিলাম। আমাদের এইখানে আপনাদের যেটা আমি জানাতে চাইবো, যে সংবাদ আসছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হসপিটালে ভর্তি রয়েছেন। সত্য মিথ্যা যাচাই করার মতো নেটওয়ার্ক আমাদের নেই, কিন্তু তিনি নাকি হসপিটালে ভর্তি রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন হসপিটালাইজ হওয়ার সেই একটা সার্টিফিকেট, সেটা সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। আসিফ মনির তিনি এই মুহূর্তে কোথায় গা ঢাকা দিয়েছেন কেউ জানেন না। কেউ বলছেন তিনি ইউকেতে পালিয়ে গিয়েছেন, কেউ বলছেন তিনি পাকিস্তানের পাতালে যে বাংকার রয়েছে সেখানে লুকিয়ে পড়েছেন। তবে সেই সম্পর্কেও সত্য যাচাই করার নেটওয়ার্ক আমাদের না থাকলেও অন্তত এই খবরটা আপনাদের আমি কনফার্ম দিতে পারি যে ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া এবং চায়না যারা ডিপ্লোম্যাটসরা রয়েছেন পাকিস্তানে, যারা বসবাস করেন, তারা নিজেদের পরিবারকে সেখান থেকে সরিয়ে নিয়েছেন। এই খবরটা অন্তত পাকা খবর আপনাদের সামনে দিচ্ছি, তাই আপনারা প্রস্তুত থাকুন যে ভারত কিভাবে প্রত্যাঘাত করতে চলেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সামনে এটা বলতে চাইবো, গতকাল যখন ইউনাইটেড নেশনস যখন সেখানে ভারত এবং পাকিস্তান গোটা বিশ্বের সমস্ত প্রতিনিধিরা ছিলেন, তখন ভারতের যিনি প্রতিনিধি সেখানে ছিলেন, সেখানে পাকিস্তানের মুখ কিভাবে খুলে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন গোটা বিশ্বের কাছে, সেই বক্তব্যটা আপনাদের সামনে আমি শোনাবো। কিন্তু তার আগে আমি যেটা বলবো, ভারতের প্রধানমন্ত্রী গতকাল একটা তাৎপর্যপূর্ণ বক্তব্য বলেছেন। কি সেই বক্তব্য বলেছেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আওয়ার টাইম ইজ লিমিটেড অ্যান্ড গোল ইজ বিগ। অর্থাৎ আমাদের সময় বড় সংক্ষিপ্ত, কিন্তু আমাদের লক্ষ্য অনেক বড়। আসুন আপনাদের সেই অংশটি একবার শুনুন। দেশপ্রেম নিশ্চিতভাবে আপনার রক্তের মধ্যে, আপনার ধমনীর মধ্যে দিয়ে রক্ত গড়িয়ে পড়ার মতো করে আপনার দেশপ্রেম গড়িয়ে পড়বে ভারতের প্রধানমন্ত্রী, 140 কোটি ভারতের প্রধানমন্ত্রীর এই বক্তব্যের অংশটুকু শুনলে। हमारे पास समय सीमित है, लक्ष्य बड़े हैं। हमारे पास समय सीमित है, लक्ष्य बड़े हैं। শুনলেন? যারা বলছিলেন আর কতক্ষণের অপেক্ষা, দয়া করে এই কাজটি আমাদের উপর তুলে নেবেন না। যারা ভারতের সঙ্গে সমর্থনে রয়েছেন তারা অন্তত এই আতঙ্কের প্রহর বা তারা এই অপেক্ষা করবেন না। শুনে মনে হচ্ছে যে আপনারা একটা ভিডিও গেমের অপেক্ষায়, একটা নতুন কোনো ওয়েব সিরিজের অপেক্ষায় বসে রয়েছেন, যে ওয়েব সিরিজটা আসবে করছে, কিন্তু কখন আসবে। দয়া করে এই রকম দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করবেন না। আমি দেখছি কেউ করছেন। আমি জানি আপনাদের মধ্যে দেশপ্রেমের রক্ত বইছে, কিন্তু দয়া করে ভারতের সেনাবাহিনীকে সম্মান করুন। তার কারণ যেখানে প্রধানমন্ত্রী বলছেন সময়কাল আপনারা নির্বাচিত করবেন, তখন আমরা কোনোদিন সেখানে প্রভোকেট করতে পারি না। আর যদি করি তাহলে আমরা আমাদের অজান্তেই ভারতের শত্রুরা যা চাইছে সেটাতেই সেই ফাঁদে পা ফেলে দেব। তাই কেউ কখনো বলবেন না যে কেন যুদ্ধ করছে না, কবে যুদ্ধ করবে। দয়া করে এই মন্তব্য থেকে সরে আসুন আপনি যদি ভারত প্রেমী হয়ে থাকেন। আমি এই জায়গায় যে বক্তব্য আপনাদের সামনে বলছিলাম, যে ইউনাইটেড নেশনসে যোজনা প্যাটেল তিনি ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে একেবারেই ধুয়ে দিয়েছেন, কার্যত বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশটা খুলে ফেলেছেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে খাজা আসিফ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, তিনি গোটা দেশের সামনে পাকিস্তানে পরিষ্কারভাবে স্বীকার করেছে যে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের মদদ দেয়, পাকিস্তানের সেনারা তাদের ফান্ডিং করে এবং তাদেরকে প্রত্যক্ষ মদদ দেয়। দীর্ঘদিন ধরে এই কাজটা করে আসছে। কে বলেছে? পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। ভারতের যোজনা প্যাটেল ইউএন এর সামনে সেই মুখোশটা খুলে দিয়ে বলেছে যে পাকিস্তানের কোনো বক্তব্য শুনবেন না, তার কারণ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এই বক্তব্য স্বীকার করে নিয়েছে। এরপরে আমাদের আর কিছু বলার নেই। শুনুন বিশ্বের মঞ্চে কিভাবে পাকিস্তানের মুখোশটা টেনে খুলেছে ভারত, আপনারা শুনুন। তার কারণ যুদ্ধ শুধুমাত্রই ওই কামান দেখে হয় না, যুদ্ধটা ডিপ্লোম্যাটিক্যালিও জিততে হয়। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অংশটা, যারা শোনেননি আপনারা শুনুন। Madam, it is unfortunate that one particular delegation has chosen to misuse and undermine this forum to indulge in propaganda and make baseless allegations against India.
The whole world has heard Pakistan's Defense Minister Khwaja Asif admitting and confessing Pakistan's history of supporting, training, and funding terrorist organizations in a recent television interview. This open confession surprises no one and exposes Pakistan as a rogue state fueling global terrorism and destabilizing the region. The world can no longer turn a blind eye. I have nothing further to add. Thank you. শুনলেন? এবং এটা কোনো গল্প নয়। এই যে পেহেলগামে অ্যাটাকের সময় হাশিম মুসা বলে একজনের স্কেচ পাওয়া গিয়েছে, আপনারা হয়তো ছবিটা আমাদের পর্দায় দেখছেন। সেই হাশিম মুসা ছিলেন একজন মিলিটারির কমান্ডার, মিলিটারির কমান্ড পার্সন ছিলেন এই হাশিম মুসা। আপনারা ভাবতে পারেন মিলিটারির একজন কমান্ড পার্সন, তিনি পেহেলগামে এই নারকীয় ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত। তিনি লস্করে তাইবার অপারেটর, অর্থাৎ যিনি পাকিস্তান আর্মির একজন কমান্ড, তিনি লস্করে তাইবার একজন অপারেটর। ভাবতে পারেন ভারতের একজন সেনাবাহিনীর কাউকে এরকম গাদ্দারি করতে দেখবেন? এই হচ্ছে পাকিস্তান। এদেরকে ধ্বংস যদি করতে না পারা যায় তাহলে নিশ্চিতভাবে ভারতের জন্য এরা সব সময় একটা বড় আতঙ্কের সৃষ্টি করবে। তবে আপনাদের সামনে যে কথা আমি বলতে চাই দ্ব্যর্থভাবে, আপনারাও আশা করি সহমত পোষণ করবেন, যে ভারত নিশ্চিতভাবে পাকিস্তানের মতো একটা টেরর দেশের কাছ থেকে দেশের জন্য নিশ্চিতভাবে অসুরক্ষিত, কিন্তু তার থেকেও বড় অসুরক্ষিত আমরা আমাদের দেশের কিছু নাগরিকদের জন্য। তার কারণ পাকিস্তানের পেহেলগামে এই ঘটনা ঘটতে পারত না যদি আমাদের দেশের পাকিস্তানি নাগরিকরা তারা যদি প্রত্যক্ষভাবে পাকিস্তানের এই টেররিস্টদের সাপোর্ট না করতেন, তাহলে কোনোভাবেই এই ঘটনা ঘটতে পারত না। অর্থাৎ সেই মির্জাফরের জাত আমাদের দেশে এখনো রয়ে গিয়েছে। তাই যুদ্ধটা যেমন বাইরে প্রথমে করতে হবে, ওই ক্লিনজিং প্রসেসটা কিন্তু আমাদের শুরু হয়েছে দেশের মধ্যেও। এর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। আমি একটা গুরুত্বপূর্ণ পর্বে আমি দেখাতে চলেছি যে কিভাবে ক্লিনজিং প্রসেসটা ভারতের গদ্দাররা যারা করছেন। আমি সাবধান করে দেবো আপনাদের সামনে, যারা গদ্দারি মানসিকতা রয়ে গিয়েছেন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আপনারা ইউজ করবেন না। তার কারণ নিজেদের হিম্মতটা একটু বাঁচিয়ে রাখুন। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় চোখ রয়েছে প্রত্যেকটি ইন্টেলিজেন্স নেটওয়ার্কের। তাই আপনাদের আমি বলছি যে আপনারা যদি সংযত না থাকেন তাহলে নিশ্চিতভাবে যারা ইতিমধ্যেই কোনো না কোনো প্রমাণ যে ছাপ রেখে ফেলেছেন তাদের জন্য অপেক্ষা করছে শুধু সময়। যে কোনো সময় আমাদের ইন্টেলিজেন্স আপনার বাড়িতে পৌঁছে যাবে। কেন আমি দেখাবো আগামী ভিডিওতে আপনাদের সামনে, কিন্তু এই মুহূর্তে যে তথ্যটা দেব একেবারে শেকিং একটা ভিডিও দেখাবো আপনাদের সামনে। আপনারা জানেন যে আমি বারবার বলেছি যে যুদ্ধর বিভিন্ন রকম ফর্ম রয়েছে, ফুল ফ্লেজড যুদ্ধ রয়েছে, কিন্তু সেই ফুল ফ্লেজড যুদ্ধে দুই দেশের মধ্যে দুই দেশের সেনাবাহিনী সেখানে আক্রান্ত হয়। যুদ্ধে নিশ্চিতভাবে একটা দেশ জয়লাভ করে, একটা দেশ হেরে গেলেও আসলে যুদ্ধে দুজনেরই পরাজয়। তার কারণ কোনো না কোনো ক্ষতি দুই দেশেরই হয়। তাই ফুল ফ্লেজড যুদ্ধ যারা চাইছেন আপনাদের মধ্যে অনেকেই ভাবছেন এটা ওয়েব সিরিজ নয়। যারা ভাববেন যে আমার ভাই, আমি, আমার দাদা রক্ত দিতে প্রস্তুত, শুধুমাত্র তারাই কিন্তু যুদ্ধ চাইবেন। দয়া করে আমার এই বক্তব্যটা আপনারা কান খুলে শুনে রাখুন। আপনাদের মধ্যে যাদের হিম্মত রয়েছে, যে যারা যুদ্ধে ক্ষেত্রে গিয়ে প্রাণ দিতে প্রস্তুত, তারাই যুদ্ধ চাইবেন। তা না হলে এটাকে ওয়েব সিরিজের মতো মনে করে বাড়িতে বালিশের মধ্যে মাথা গুজে এসি চালিয়ে এই ভিডিও দেখার মতো কিন্তু এই কোনো ঘটনা নয়। এইভাবে ট্রিট করবেন না আপনারা, বরঞ্চ নিজেরা প্রস্তুত থাকুন মনে, যে যদি ভারতে কখনো এইরকম ভলেন্টারি সার্ভিসের অপশন পড়ে তাহলে আমরা যেন যেতে পারি। এইখানটায় যখন আপনি চাইবেন, ভাববেন যে আপনি এতটা প্রস্তুত, তখনই যুদ্ধ চাইবেন। এইখানে আমি গিয়ে দেখাবো আপনাদের সামনে, দেখুন একটা হাস্যকর হলেও আমি দেখাবো যে ইন্দাস ওয়াটার ট্রিটি বন্ধ করে দিয়েছে। এমনিতেই ভারত যুদ্ধ না করলেও 1 বছরের মধ্যে পাকিস্তান অবস্থা খারাপ হয়ে যাবে। আমার কথাটা আজকে ডেট দিয়ে লিখে নিন। 6 মাস থেকে 1 বছরের মধ্যে পাকিস্তানের অবস্থা কমপ্লিটলি অ্যাবলিশড হয়ে যাবে যদি যুদ্ধ ভারত না করে তা সত্ত্বেও।
কিন্তু আমি আপনাদের সামনে বলছি যে এই যে ভারত মানে পাকিস্তান শুধুমাত্র কৃষিকার্য নয়, সেখানে বিদ্যুতের আপনাদের সামনে আমি ব্যাখ্যা করেছি যে এই ইন্দাস ওয়াটার ট্রিটি বন্ধের ফলে পাকিস্তানের জিডিপি কিভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছে। এইখানে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের একটা মস্করার ভিডিও পাকিস্তানকে, সেটা সর্বশেষের দিকে এসে আপনাদের সামনে দেখাবো, আপনাদের মন ভালো হয়তো হবে। ডোনাল্ড ট্রাম্প কিভাবে মকিং করলেন দেখুন পাকিস্তানকে, যে আমার প্রচুর জল তেষ্টা পেয়েছে, আমাকে কেউ জল দাও। তারপরে তার দিকে কেউ একটা বোতল এগিয়ে নিয়ে যাওয়াতে সে ডোনাল্ড ট্রাম্প খেয়ে বলল আমার পিপাসা মিটলো। ঠিক এই পরিণাম হতে চলেছে পাকিস্তানের, অপেক্ষা করুন শুধু। এমনিতে তো যুদ্ধের ভার এদের নেওয়ার ক্ষমতা নেই, তারপরে কিন্তু এই রকম ইন্দাস ওয়াটার ট্রিটি, সিন্ধু জল চুক্তি বিচ্ছিন্নর পর কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিভাবে মক করেছেন দেখুন পাকিস্তানকে, দেখলে নিশ্চিতভাবে আপনাদের ভালো লাগবে, এই কথা আমি গ্যারেন্টি করে বলতে পারি। দেখে নিন একবার। I need water. Help me. I need water. Help. That's what it. We will. দেখলেন, এই হচ্ছে ভিডিও। পাকিস্তানকে, এই টেররিস্ট একটা দেশকে, ওটা কোনো দেশ না, একটা টেররিস্টদের একটা জায়গা, সেই টেররিস্টদের জায়গা কোনো দেশ হতে পারে না। পাকিস্তান এই মুহূর্তে গর্ভবতী, আপনারা কি জানেন, খবরটা পেয়েছেন যে পাকিস্তান এই মুহূর্তে গর্ভবতী, যে কোনো সময় সন্তান প্রসব করতে পারে পাকিস্তান। হ্যাঁ, তার কারণ পাকিস্তানের গর্ভ থেকে আসা সেই সন্তান বালুচিস্তান যে কোনো সময় প্রসব হয়ে যেতে পারে। সেই বালুচিস্তান বারবার সেই কথাই বলছে, তারা ভারতের এর পাশে থাকার কথা বলছে এবং ভারতও রেডি, যে কোনো সময় বালুচিস্তান স্বাধীন হবে। আর বালুচিস্তানকে একটা স্বাধীন দেশ হিসাবে সর্বপ্রথম গোটা বিশ্বের মধ্যে ভারত ঘোষণা করে দেবে। তাই এই গর্ভবতী পাকিস্তান যে কোনো মুহূর্তে সন্তান প্রসব করে যে কোনো মুহূর্তে দুভাগে বিভক্ত হয়ে যেতে পারে। এইরকম একটা পরিস্থিতিতে আপনারা সবাই দেশের পাশে থাকুন, আমাদের সেনা যোদ্ধাদের পাশে থাকুন, তাদের পরিবারের পাশে থাকুন। যদি কখনো অর্থ সাহায্যের প্রয়োজন হয় তাহলে নিশ্চিতভাবে সেই পরিবারদের পাশে থাকার জন্য মানসিক প্রিপারেশন রাখুন। যুদ্ধের জন্য যদি আপনার গচ্ছিত টাকার মূল্য কিছুটা কমে যায় তার জন্য বিভ্রান্ত হবেন না। যুদ্ধের জন্য যদি আলু পেঁয়াজের দাম বেড়ে যায়, যুদ্ধের জন্য পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধিতে আপনার যদি যাতায়াতে কিছুটা খরচা বাড়ে, দয়া করে দেশের পাশে থাকবেন, গাদ্দারি করবেন না। যারা আজকে দেশপ্রেমী করছেন, দেশপ্রেমী দেখাচ্ছেন, তারা কিছুদিন পরেই হয়তো পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি বাড়লেই, যখন এটা 1 বছর ধরে চলতে থাকবে, তখন আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গলার সুরের সঙ্গে সুর মিলিয়ে ফেলবেন। এটা করবেন না। তাই যুদ্ধ এটা কোনো খেলা নয়। আপনি এইভাবে ভাববেন যে যুদ্ধক্ষেত্রে আপনি রয়েছেন, তাহলে কি যুদ্ধ চাইবেন? যুদ্ধক্ষেত্রে আপনার ভাই রয়েছে, আপনি কি যুদ্ধ চাইবেন? যদি চান সেদিনও, তাহলে আজকেও যুদ্ধ চাইবেন। আমি চাই যুদ্ধ, ফুল ফ্লেজেড নয়, কিন্তু আমি যুদ্ধ চাই। এই টেররিস্ট একটা কান্ট্রিকে খতম করাটা জরুরি, তা না হলে আমাদের এমনিতেই মানুষ মারা যাবে। যুদ্ধক্ষেত্রে গিয়ে আমাদের সেনারা যখন আমাদের সুরক্ষিত রাখার জন্য প্রাণ দেন, আমরা শহীদ বলি বটে, কিন্তু যারা এই পেহেলগামে প্রাণ দিলেন তাদেরকে শহীদ কে বলবেন? তাদেরকে ভিকটিম বলবেন। আমরা ভিকটিম হতে চাই না, আমরা শহীদ হতে চাই। যদি সাপোর্ট করেন আমার এই বক্তব্য, তাহলে পাশে থাকুন আমাদের দেশের। এখনকার মতো এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।